এভাবে যদি তুমি খাতা সাজাও এবং উত্তরগুলো যদি এভাবেই সঠিক শব্দ সংখ্যা মেনে দিয়ে আসতে পারো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তুমি 90-90, না হলেও 90-এর মধ্যে 89 তুমি পাচ্ছ। প্রিয় ছাত্রছাত্রী, আমি প্রায় 2 মাস পর ইউটিউবে আবার ফিরে এলাম। আমি একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। তো আমার আজকের এই ভিডিওটা তোমরা যারা সামনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওর বিষয়বস্তু কি কি ব্যাপার হেনা তেনা এসব নানা কথা বলে আমি সময় নষ্ট করব না। আমি সরাসরি প্রসঙ্গে চলে আসি যে বহু অভিভাবক এবং বহু ছাত্রকে আমি বলতে শুনি, আমার দীর্ঘ 22 বছরের শিক্ষকতার যে অভিজ্ঞতা সেখান থেকে আমি বলি এবং খাতা দেখার অভিজ্ঞতা থেকেও বলছি যে বেশিরভাগ অভিভাবক এবং ছাত্রছাত্রীদের একটা প্রশ্ন থাকে যে স্যার পরীক্ষায় সব লিখে এসেছি এবং সব উত্তর ঠিক লিখে এসেছি, স্যার 90-90 পাবো তো? অভিভাবকরাও বলেন যে আমার ছেলে স্যার সমস্ত উত্তর দিয়ে এসছে, আশা করিও 90-90 পাবে। কিন্তু রেজাল্ট বেরোনোর সময় দেখা গেল যে লিখিত পরীক্ষায় 90-এর মধ্যে সে হয়তো 73 পেলো বা 83 পেলো বা 85 পেলো, 90-90 পেলো না। তো এই ক্ষেত্রে কেন সে 90 পেলো না, তার 90 পাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো বাধা হয়ে দাঁড়িয়েছিল, পরীক্ষার খাতায় সে কি এমন ভুল করেছে যে কারণ সে 90 পায়নি। আবার কেউ কেউ 90-90 পেয়েছে, নইলে 89 পেয়েছে। সে কিভাবে পেল, সে কোন টেকনিক ফলো করলো? হয়তো দেখা গেল যে দুজনেই একই মাস্টারমশাইয়ের কাছে পড়েছেন, একই প্রশিক্ষকের কাছেই তারা প্রশিক্ষণ নিয়েছে, অথচ দুজনের ফলের তারতম্য হয়ে যাচ্ছে। এই তারতম্যের কারণ কি? তো একজন শিক্ষক এবং একজন পরীক্ষক, এক্সামিনার হয়ে আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পরীক্ষার খাতায় কোন কোন বিষয়ে তোমাদের সাবধানতা অবলম্বন করা উচিত এবং কোন কোন বিষয়ে তোমাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত। এই বিষয়গুলো যদি তোমরা একটু মাথায় রাখো এবং দু একটা ডেমো পরীক্ষা বাড়িতে দাও, আমি যে নিয়মগুলো বলবো সেই নিয়ম মেনে যদি তোমরা একটা কি দুটো পরীক্ষা দাও, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের 90-90 পাওয়া কেউ আটকাতে পারবে না। আমি এখানে প্রথমে কিছু নিয়মাবলী বলবো, তারপর শুধু থিওরিক্যাল নয়, আমি প্র্যাকটিক্যালি একটা ডেমো পরীক্ষা দিয়ে সেই খাতাটা আমি তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। কোন ভুলগুলো তোমরা করো যে জন্য তোমরা 90-90 পাও না। তো যেহেতু আমি বাংলা পড়াই এবং ইতিহাস পড়াই, সুতরাং এই দুটো বিষয়ের উপরেই কিন্তু আমি জোর দিচ্ছি। তো প্রথমে আমি বাংলা বিষয়টাই আসি। তোমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি শুধুমাত্র পড়তে গিয়ে নোটস লিখে নিয়ে আসছো এবং সেই নোটস মুখস্থ করছো। স্যার যে এমসিকিউ লিখিয়েছেন বা এসিকিউ লিখিয়েছেন, 3 নম্বরের প্রশ্ন লিখিয়েছেন, 5 নম্বরের প্রশ্ন লিখিয়েছেন, তুমি শুধুমাত্র সেইগুলোই পড়ছো। তুমি প্রথমেই যে ভুলটা করছো টেক্সট বই না পড়ে। এবং আমার বলতে দ্বিধা নেই যে তোমাদের এই যারা নতুন প্রজন্মের, এই প্রজন্মের বর্তমান প্রজন্মের, তাদের ক্ষেত্রে কিন্তু পড়ার মানে বই পড়ার ধৈর্য একেবারেই নেই। মিলিয়ে নিও আমার কথাটা। প্রত্যেকটা অভিভাবকের এই অভিযোগ, স্যার ছেলে কিন্তু পড়তে বসে না, ওই টিউশনের টাইমটুকুই পড়তে যাচ্ছে, বাকি সময় স্যার ওকে আমি পড়তে দেখছি না, ও মোবাইলে গেম খেলছে বা মোবাইলে আসক্ত। হ্যাঁ, এই একটা জিনিস আমাদের খুব সস্তা এবং সহজলভ্য নেট প্যাক, যা আমাদের জীবনটাকেও প্যাক করে দিয়েছে। ডিজিটাল লাইফ আমাদের এখন। তো সেসব নিয়ে আমি বলছি না বেশি কিছু। তো প্রথমেই বলে রাখি, পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তোমাকে খুব সুন্দরভাবে পাঠ্য বই, টেক্সট অর্থাৎ গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক এবং তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে কোনি, এগুলো তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। যদি তুমি খুঁটিয়ে পড়ো তাহলে সেক্ষেত্রে তুমি ধরে নাও যে 50% নম্বর তোমার টেক্সট পড়ার উপরেই আছে, এটা তুমি পেয়ে গেলে। আর খাতা দেখতে গিয়ে আমি যে ভুলটা আমার সবার আগে নজরে পড়ে এবং খুব হাসিও পায়, রাগও হয়, সেটা হচ্ছে উদর পিণ্ডি বুদর ঘাড়ে দেওয়া, একটা কথা আছে না? তো বেশিরভাগ ছাত্রছাত্রী যেটা তোমরা ভুল করো সেটা হচ্ছে যে হয়তো গল্প থেকে উত্তর দিচ্ছ
গল্পের লেখকের নাম ভুলে গেছো, বা সেটা যে ছোট গল্প এটাও তুমি লিখতে পারছো না। হয়তো তুমি লিখছো যে আহ, বহুরূপী গল্পে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বা নাট্যকার বলেছেন। এই যে কোনটা নাটক, কোনটা প্রবন্ধ, কোনটা গল্প, কোনটা কবিতা, এই বিষয়টা কিন্তু তোমাকে আগে ঠিক করতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, মোদ্দা কথা, তোমাকে পুরো সিলেবাসটা তোমার একদম নখদর্পণে থাকা উচিত। এরপর যেটা তোমাকে খেয়াল রাখতে হবে, যে প্রত্যেকটা রচনার উৎস, লেখক, কবিতার ক্ষেত্রে মূল কাব্যগ্রন্থ, গল্পের ক্ষেত্রে উৎস গ্রন্থ, প্রবন্ধের ক্ষেত্রে উৎস গ্রন্থ, এগুলো তোমাকে ভালোভাবে জেনে যেতে হবে। এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। তুমি প্রবন্ধের উত্তর দিচ্ছ, দিয়ে লিখছো হারিয়ে যাওয়া কালি কলম গল্পে, এই ভুল কিন্তু করা উচিত নয়। একজন ভালো ছাত্রের খাতায় এই ভুল যদি থাকে, তাহলে প্রথমেই পরীক্ষকের তার প্রতি একটা বাজে ধারণা তৈরি হতে পারে। আমি বোঝাতে পারলাম? তাহলে এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর যেটা খেয়াল রাখবে, এমসিকিউ এবং এসএকিউ উত্তর লেখার ক্ষেত্রে তাড়াহুড়ো করবে না। যদি তোমার ভালো টেক্সট পড়া থাকে, আমার মনে হয় তাহলে তুমি এই সংক্ষিপ্ত উত্তরগুলো দিয়ে একদম ফুল মার্কস পেতে পারো। এখানে যদি তোমার নম্বর কাটা না যায়, তাহলে আমার মনে হয় না বড় প্রশ্নের ক্ষেত্রে তোমার নম্বর কাটা যাবে। কারণ আমি যেভাবে উত্তর লেখার কৌশলটা বলে দেবো সেইভাবে লিখলে আশা করি তোমার নম্বর কাটা যাবে না। আরো যেটা বড় ফ্যাক্টর, সেটা হচ্ছে সময় নির্বাচন, সময় ভিত্তিক উত্তর দেওয়া। অর্থাৎ তোমাকে কত নম্বরের উত্তর দিতে হবে, যেমন ধরো প্রত্যেকটা নম্বরের পিছনে আমাদের 2 মিনিট করে বরাদ্দ। 90 নম্বরের উত্তর 180 মিনিট। তো 3 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া হয়, 15 মিনিট পড়ার জন্য সময় দেওয়া হয়। তো সেই সময়টা প্রশ্নপত্রগুলো ভালো করবে, মাথার মধ্যে উত্তরগুলো সেট করে নেবে। যখন তুমি লেখার সুযোগ পাবে, যখন তোমাকে খাতাটা দেবে, সেই খাতায় তুমি কিভাবে মার্জিন টানবে, কতটুকু টানবে, সেটা আমি বলে দেবো ডেমো ক্লাসে, ডেমো দিয়ে বুঝিয়ে দেবো। তো সেইগুলো কমপ্লিট করার পর তোমার এই এমসিকিউ এবং এসিকিউর উত্তরগুলো খুব চটপট লিখতে হবে, এবং সেক্ষেত্রে কেমন ভাবে লিখতে হবে সেটাও আমি ডেমো ক্লাসে বলে দেব। আচ্ছা, আর অনেকের মধ্যে লেখার অভ্যাস নেই, ঠিক আছে? এই করোনার পর থেকে এই রোগটা বেশি করে চোখে পড়ছে। ছাত্রছাত্রীরা কিন্তু বেশি লিখতে চাচ্ছে না, অল্প লিখি তাদের হাত ব্যথা, হাত ঝাঁকাচ্ছে, হাত ঘষছে, হাতে ফু দিচ্ছে, অনেক রকমের সমস্যা। দেখো, তোমাকে ভালো নম্বর পেতে হলে হাতের লেখা যেমন সুন্দর হতে হবে, একই সঙ্গে সময়ের মধ্যে উত্তর লেখার অভ্যাসটাও তোমাকে কিন্তু করতে হবে বাড়িতে ঘড়ি ধরে। এবং সেক্ষেত্রে কোন প্রশ্নের জন্য কত সময় তুমি ব্যয় করবে তারও আমি একটা সময় বিভাজন দিয়ে দেবো। আমার সময় বিভাজনটাই যে একদম অথেন্টিক তা নয়, তবুও আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, এই সময়ের মধ্যে যদি তুমি শেষ করতে পারো, তাহলে তুমি হেসে খেলে সুন্দরভাবে পরীক্ষা কমপ্লিট করতে পারো। আরো যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যে বর্তমান সিলেবাসে যে ধরনের প্রশ্ন করা হয়, সেই প্রশ্নগুলোর মধ্যে প্রশ্ন নির্বাচনটাও একটা বড় ফ্যাক্টর। অর্থাৎ সেই প্রশ্নটাই আমি নির্বাচন করব যে প্রশ্নের ক্ষেত্রে নম্বরের বিভাজন বেশি আছে, কারণ সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমার অধিক নম্বর পাওয়ার একটা সুযোগ থাকছে। এবং আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, শব্দ সীমা। কম বেশি 20টি শব্দে উত্তর দিতে হবে এসএকিউ, কম বেশি 60টি শব্দে উত্তর দিতে হবে 3 নম্বরের, এবং কম বেশি 150 শব্দে উত্তর দিতে হবে 5 নম্বরের। আর প্রবন্ধ রচনার ক্ষেত্রে বরাদ্দ থাকছে 400 শব্দ। তো এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। শব্দ সংখ্যা যেন খুব বেশি না হয়, আবার খুব কম না হয়। তুমি নির্দিষ্ট শব্দ সংখ্যা বজায় রেখে যদি উত্তর লিখতে পারো, তাহলে আমার মনে হয় তুমি সময় শেষ করতে পারবে এবং তোমার পরীক্ষা ভালো হবে। তো এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখা অত্যন্ত জরুরি। পরের যে বিষয়টা খুব জরুরি সেটা হচ্ছে, পরের যে পয়েন্টটা আমি বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরীক্ষার খাতায় কখনোই কালো এবং নীল কালি ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করবে না। লাল, সবুজ, বেগুনি, হ্যাঁ, এই ধরনের কোনো কালি তুমি ব্যবহার করতে পারো না, এটা নিয়ম নেই। তাহলে তুমি যদি কালো কালিতে উত্তর লেখো তাহলে নীল কালিতে পয়েন্ট করবে, আর যদি নীল কালিতে উত্তর লেখো তাহলে কালো কালিতে পয়েন্ট করবে। এই দুটো কালি তোমাকে ব্যবহার করতে হবে উত্তর লেখার ক্ষেত্রে। কবিতা বা গল্প, সেই গল্পের মূল যে লাইনগুলো, খুব গুরুত্বপূর্ণ যে লাইনগুলো, যেগুলো তুমি উদ্ধৃতি হিসেবে ব্যবহার করবে, এই উদ্ধৃতির প্রয়োগ
পূর্ণ উদ্ধৃতি এবং খণ্ড উদ্ধৃতি দুটোই আমরা প্রয়োগ করতে পারি। সেটা যদি আমরা সার্থকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের উত্তরটা অত্যন্ত আকর্ষণীয় হবে এবং সেক্ষেত্রে আমার নম্বর পাওয়ার অনেক বেশি সুযোগ থাকবে। বানান ভুল, এটাও একটা বড় ফ্যাক্টর। আমি যে ভাষায় কথা বলি, আমার চলিত যে বাংলা অর্থাৎ ডায়ালেক্ট, আমি কখনোই পরীক্ষার খাতায় সেটা লিখতে যাব না। ঠিক আছে, আমি পরীক্ষার খাতায় অবশ্যই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে লিখব। আমি বোঝাতে পারলাম? সাধু ভাষা নয়, চলিত ভাষাতেই উত্তর লিখব, কিন্তু সেটা হবে মার্জিত এবং সর্বজন গ্রাহ্য ভাষা। আমি বোঝাতে পারলাম? সুতরাং ভাষা প্রয়োগের ক্ষেত্রেও তোমাকে কিন্তু যত্নবান হতে হবে এবং সেক্ষেত্রে খুব গুরুগম্ভীর জটিল ভাষা ব্যবহার না করাই ভালো। সহজ সরল ভাষায় সহজভাবে উত্তর লিখলে আমার মনে হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি লুসিডিটি অফ ল্যাঙ্গুয়েজ, এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে অবশ্যই পরীক্ষা খুব ভালো হবে। আচ্ছা, আর বাকি যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি ডেমো ক্লাসটা যখন দেবো সেই সময় আমি তোমাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। বাংলা একটা ডেমো পরীক্ষা দিয়ে তোমরা দেখে নাও কি তোমরা ভুল করো, আর আমার খাতায় কোন কোন জিনিসগুলো করা আছে যেগুলো তোমরা করো না, তোমরা ভুল করো, সেগুলো একটু দেখে নাও। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের বাংলা ডেমো পরীক্ষাটা দেখে দিচ্ছি। আমি নিজে একটা পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষাটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো প্রথমেই তোমাদের খাতার প্রথম পৃষ্ঠায় প্রথমেই থাকবে সাবজেক্ট। তুমি সাবজেক্ট লিখবে, তুমি বাংলাতেও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো। নামের জায়গায় সুন্দর করে তুমি তোমার নাম লিখবে। রোল নম্বর আমি একটা অ্যাপ্রক্স দেখিয়ে দিয়েছি, এটাই যে রোল নম্বর হবে তা কিন্তু নয়, এরকম ভাবে তোমাকে লিখতে হবে। রোলের জায়গায় রোল, নম্বরের জায়গায় নম্বর। তারপর তোমাকে অবশ্যই তোমার রেজিস্ট্রেশন কার্ড থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে, সেটা কোনোভাবেই ভুল করা যাবে না। এই ফিল আপ অংশটুকু তোমাকে খুব ধৈর্য ধরে ভালোভাবে করতে হবে। তারপর তুমি অবশ্যই যদি নিউ সিলেবাসের, তাহলে তুমি নিউ সিলেবাসে টিক দেবে এবং ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটিন, মানে কোন ভাষায় তুমি উত্তর লিখবে। সেক্ষেত্রে তোমার যদি প্রথম ভাষা বাংলা হয় তাহলে তুমি বাংলাতেই উত্তর লিখবে এবং এখানে লিখবে বাংলা বা বেঙ্গলি। এইটুকুই তোমার কাজ। আর নিচের দিকে অনেকে এই সমস্ত জায়গাগুলোতে সিগনেচার করে দেয়, এই জায়গাগুলো কিন্তু তোমাদের সিগনেচার করার বিষয় নয়। তোমাকে খেয়াল রাখতে হবে শুধুমাত্র এই উপরের অংশটুকু, এই অংশটুকুই তোমার বিষয়। ঠিক আছে, তো আমি এরপর চলে যাচ্ছি টাইম বিভাজন, অর্থাৎ সময় বিভাজনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তুমি সময় বিভাজনটা দেখে নাও। বাংলার ক্ষেত্রে তুমি সময় বিভাজন কিভাবে করবে? তুমি পাচ্ছ মোট 180 মিনিট, তাহলে সেক্ষেত্রে তুমি এমসিকিউ এর জন্য দাও 25 মিনিট, এসিকিউ এর জন্য দাও 40 মিনিট, আর 3 নম্বরের জন্য যাও 10 মিনিট, মোট 75 মিনিট। 75 মিনিট মানে হচ্ছে 60, 10, 70, 5, 75, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিটে তোমাকে এই এমসিকিউ, এসিকিউ এবং 3 নম্বরের উত্তর শেষ করতে হবে। এবং আমার মনে হয় যদি তোমার প্রিপারেশন খুব ভালো থাকে তাহলে এখান থেকে তুমি কিছু 5-10 মিনিট সময় বাঁচাতেও পারো। আচ্ছা, এরপর দেখো তোমাকে 5 নম্বরের কটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে? একটা কবিতা থেকে, একটা গল্প থেকে, একটা প্রবন্ধ থেকে, দুটো কোনি থেকে এবং একটা প্রতিবেদন বা সংলাপ। এগুলো থাকছে 5 নম্বরের, অর্থাৎ 6টা। এই 6টা 5 নম্বরের জন্য তোমাকে আমি সময় দিলাম 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। প্রতিটা প্রশ্নের জন্য 12 মিনিট করে তুমি সময় পাচ্ছ, হিসাবে তুমি সময় পাও 10 মিনিট করে, কিন্তু আমি 12 মিনিট করে সময় দিলাম। আচ্ছা, এরপর তোমার থাকছে 4 নম্বরের দুটো প্রশ্ন। একটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন নাটক থেকে, আর একটা থাকবে 4 নম্বরের একটা বঙ্গানুবাদ। এই দুটোর জন্য তুমি 10 মিনিট সময় ব্যয় করো। এই 4 নম্বরের অনুবাদের জন্য 4 মিনিট লাগবে না, আর বাকি সময়টা 6 মিনিট তুমি নাটকের উত্তর লেখার জন্য ব্যয় করো, মোট 10 মিনিট। তুমি এই দিক থেকে যদি সময় বাঁচাতে পারো তাহলে এখানে কিন্তু 1-2 মিনিট তুমি ধরতে পারবে। আচ্ছা, এরপর তোমার বাকি থাকলো 10 নম্বরের প্রবন্ধ রচনা, যেটা তোমাকে 400 শব্দে লিখতে হবে। এই প্রবন্ধ রচনার জন্য আমি তোমার সময় বরাদ্দ করলাম 30 মিনিট।
তাহলে বাড়তি থাকছে তোমার হাতে 5 মিনিট। এই 5 মিনিট তুমি রিভিশন এবং খাতা গোছাবে। আমি আরো একবার বলে দিই, যখন তোমার পরীক্ষার হলে ওয়ার্নিং বেল পড়বে তখন কিন্তু তুমি অবশ্যই যা লুজশিট নেবে, যদি তোমার প্রয়োজন হয় লুজশিট, আমার এখানে প্রয়োজন হয়নি, তুমি যদি এভাবেই পরীক্ষার খাতায় লিখে আসতে পারো আশা করি তোমারও প্রয়োজন হবে না। তবুও আমি ধরে নিচ্ছি যে তোমার একটা লুজশিট লাগতে পারে, তাহলে সেক্ষেত্রে তুমি লুজশিট নিয়ে ওয়ার্নিং বেল পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুতো দিয়ে ভালো করে সেটা বেঁধে নেবে। কারণ ঘন্টা শেষ হয়ে গেলে, সময় শেষ হয়ে গেলে কিন্তু হলে যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি কিন্তু খুব তাড়াহুড়ো করবেন এবং তোমার খাতাটা তুমি লিখতে থাকলে টেনে নিয়ে নেবে এবং সেক্ষেত্রে ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকতে পারে। তাই আগের থেকে তোমাকে সাবধান হতে হবে। এরপর চলে যাচ্ছি আমি উত্তরে। আমি ডেমো পরীক্ষাটার জন্য বেছে নিয়েছি টেস্ট পেপারের, পর্ষদের টেস্ট পেপারের প্রথম প্রশ্নপত্রটা, ফালাকাটা গার্লস হাই স্কুলের যে প্রশ্নপত্রটা ভালো লেগেছে আমার। তবে সেই প্রশ্নপত্রটা কিভাবে তোমরা সমাধান করবে তার ডেমো দিয়ে দিচ্ছি। প্রথমেই বলে রাখি যে প্রথম পাতায় তুমি লিখবে না, দ্বিতীয় পৃষ্ঠা থেকে তুমি লিখবে এবং দ্বিতীয় পৃষ্ঠার ক্ষেত্রে প্রথমে মার্জিনটা উপরের দিকে একটু বেশি করে দেবে প্রথম পৃষ্ঠায়, ঠিক আছে? এবং মার্জিনটা অবশ্যই দেবে 3 দিকে, 4 দিকে নয়, অর্থাৎ উপরে, পাশে এবং নিচে দেওয়ার দরকার নেই, অর্থাৎ 2 দিকে মার্জিন থাকবে। নিচে মার্জিন দেবার কোনো প্রয়োজন নেই, মার্জিন টানতে গেলে তোমার অনেক সময় চলে যাবে, অতএব অত সময় নেই, ঠিক আছে? এবার দেখো আমি প্রথম পৃষ্ঠার মধ্যে এমসিকিউ এর উত্তরগুলো করব। তাহলে আমাকে এমসিকিউ এর উত্তর করতে হচ্ছে কতগুলো? মোট 17টা। অতএব আমি প্রথম যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে প্রশ্নের নম্বরের ক্রম। অনেকে ইংরেজিতে প্রশ্নের ক্রম লেখে, অনেকে 1 2 3 4 এখানে সঠিক ক্রমটা না লিখে 1 2 3 4 করে লিখতে শুরু করে। এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা মারাত্মক ভুল এবং এতে এক্সামিনারের মাথা গরম হয় খাতা দেখার সময়। অর্থাৎ পরীক্ষা প্রশ্নপত্রে যে ক্রম আছে, অর্থাৎ প্রশ্নের যে নাম্বার আছে, তুমি খাতার মধ্যে ঠিক সেই নাম্বারই লিখবে। যেমন 1 দাগের 17টা প্রশ্ন আছে, 1.1 1.2 1.3, ঠিক মার্জিনের বাইরে আমি 1 দাগ লিখে আমি উপরে লিখেছি সঠিক উত্তর নির্বাচন, এটা তুমি নাও লিখতে পারো। এইভাবে 1.1 1.2 1.3 এইভাবে তুমি কিন্তু প্রথম পাতার মধ্যে একদম 1.17 অবধি চলে আসবে। এই প্রথম পৃষ্ঠার মধ্যে তুমি এমসিকিউটাই করবে, আর কোনো উত্তর করবে না। অনেকে করে কি, এই পাশে উত্তর লেখে 1.1 1.2 1.3 এইভাবে লিখতে থাকে, তুমি এভাবে করবে না। কারণ এক্সামিনার যখন খাতা দেখবেন তখন এই উত্তরটা দেখে টিক দেবেন, এইভাবে টিক দিতে দিতে যাবেন এবং টোটাল নম্বরটা এখানে লেখার পর এই পাশে লিখবেন। এই পাশের নাম্বারটা পরের পৃষ্ঠায় গিয়ে মাথার উপরে চলে যাবে। এবার উনি প্লাস প্লাস করতে করতে যাবেন, এভাবেই খাতা দেখা হয়। তাহলে দেখো আমি প্রথম পৃষ্ঠায় কিভাবে তোমরা এমসিকিউ এর উত্তরগুলো লিখবে আমি উত্তরগুলো লিখে দিয়েছি। যে আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল? নিজের প্রতি। এটা আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে, তাই তো? উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাহলে নিজের প্রতি। অনেকে করে কি, আরো একটা ভুল করে 1.1 নিজের প্রতি লেখার পর ব্র্যাকেটে গ লিখে দেয়, বা অনেক স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হচ্ছে 1.1 গ, 1.2 ঘ, এইভাবে কিন্তু গ ঘ দিয়ে উত্তরটা লেখে। এটা কিন্তু একটা বিরাট বড় ভুল, মারাত্মক ভুল। এক্সামিনার হয়তো তোমার ভবিষ্যতের কথা ভেবে নম্বর দেন, কিন্তু তাকে খাতাটা দেখতে অনেক কষ্ট করতে হয়, গ এর উত্তর কি আছে, ঘ এর উত্তর কি আছে, এই বিষয়টা কিন্তু খুব বাজে। সুতরাং এমসিকিউ এর ক্ষেত্রে তুমি এই ভুলটা করবে না। এমসিকিউ এর ক্ষেত্রে তুমি নম্বরের ক্রম প্রথম 1 দাগের একটা বাইরে লিখলে, তারপর যে প্রশ্নের উত্তরগুলো করবে সেগুলো তুমি পরপর লিখবে। এখন তোমার যদি মনে হয় যে তুমি 1 দাগের 1.1 করার পর তোমার 1.8টা মনে পড়ছে, তুমি 1.8 করবে, তাহলে কি তুমি 1.8টা এখানে লিখবে? না, তুমি পরপর ক্রমগুলো লিখবে। যতগুলো উত্তর লিখতে পারবে ততগুলো লিখবে, যদি কোনো উত্তর দিতে না পারো সেটা ফাঁকা থাকবে, কিন্তু ক্রম ব্রেক করবে না, এটা আমার অনুরোধ, ঠিক আছে? আমি চলে যাচ্ছি
এসএ কিউ এর উত্তর ক্ষেত্রে এসএ কিউ এর উত্তরগুলো আমরা কিভাবে দেব? দেখো, আবারও আমি বলছি যে এসএ কিউ এর উত্তর 2 এর দাগের কম বেশি 20টি শব্দে, এটা তোমার লেখার দরকার নেই। 2 এর দাগের, এই 2 এর দাগের কিন্তু আবার ভাগ আছে। কি কি ভাগ আছে? 2.1, 2.2, 2.3, 2.4, অর্থাৎ 2 এর দাগের অনেকগুলো ভাগ আছে। এই ভাগটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে 2 এর দাগের 2 নম্বরটা আমি বাইরে লিখেছি। তারপর 2.1, এখানে আমি কিসের উত্তর লিখব? গল্পের। তাহলে গল্প থেকে এবার আমি কোন প্রশ্নের উত্তর দিচ্ছি সেই প্রশ্নের উত্তরের নম্বর ক্রমটা আমি ভিতরে লিখব 2.1.1। এখানে প্রশ্ন কি ছিল? ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথা ছড়িয়ে পড়ে? আমরা সহজে উত্তর লিখব তপনের লেখা গল্প কারেকশনের কথাটা ক্রমশ ছড়িয়ে পড়েছিল। স্যার, আপনি এখানে জ্ঞান চক্ষু গল্প, আশাপূর্ণা দেবী এসব তো কিছুই লিখলেন না। হ্যাঁ, তুমি চাইলে লিখতে পারো যে আশাপূর্ণা দেবীর জ্ঞান চক্ষু গল্পে তপনের লেখা গল্প কারেকশনের কথাটা ক্রমশ ছড়িয়ে পড়েছিল। কিন্তু 1 নম্বরের এসে কিউ লেখার ক্ষেত্রে উৎস লেখা বাধ্যতামূলক নয়। উৎস দিয়ে যদি তুমি লিখতে পারো কোনো ক্ষতি নেই, কিন্তু না লিখলে ভাগবত অশুদ্ধ হবে না। 1 নম্বর এসে কিউ এর ক্ষেত্রে উৎস লেখাটা বাধ্যতামূলক নয়। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর পর আমি চলে যাচ্ছি 2.1.2, এবং দেখো প্রত্যেকটা উত্তর লেখার পর আমি কিছু ফাঁক রেখেছি, 1 আঙুল করে ফাঁক রেখে দিয়েছি। তোমাকে কিন্তু এই ফাঁক অবশ্যই মেনটেন করতে হবে। তোমরা যেমন নম্বরের ক্রমগুলো দিতে ভুল করো এবং উত্তর লেখার পর ফাঁক রাখো না, এতে কিন্তু এক্সামিনারের খাতা দেখতে অসুবিধা হয়। আমি এখানে পরপর কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তুমি 4টি প্রশ্নের উত্তর দিয়েছো এবং 4টি প্রশ্ন পরিষ্কার বোঝা যাচ্ছে। এই স্পষ্টতা দরকার। খাতায় উত্তর দেওয়ার ক্ষেত্রে এই স্পষ্টতা থাকা দরকার। এই স্পষ্টতা যদি না থাকে তাহলে কিন্তু তোমার নম্বর পাওয়া কঠিন হতে পারে। এবার দেখো, 2 এর দাগের গল্পের প্রশ্নের উত্তর দেওয়ার পর আমি নিচে একটা বড় দাগ দিয়ে দিয়েছি, মানে আমার এখানে 4 নম্বরের উত্তর শেষ। এরপর আমি চলে যাব 2.2, 2.2 এর দাগ, 2 এর দাগের 2.2.1, 2.2.2, আমি দুটো প্রশ্নের উত্তর লিখেছি। পরের পৃষ্ঠায় আমি চলে এসেছি যে 2.2.3, 2.2.4, কবিতা থেকে আমি 4টি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, নিচে ভালো করে সুন্দর করে দাগ দিয়ে দিলাম। তাহলে আমার বোঝা গেল এখানে 4, এখানে আমি 4 নম্বর লেখার পর এই পাশে 4 নম্বর দিয়ে দেবো। আচ্ছা, এরপর আমি চলে যাব 2.3 দাগের উত্তর। সেই 2.3 দাগের উত্তর দেখো প্রবন্ধ থেকে, সেখানে 3টি প্রশ্নের উত্তর করতে হয়। এবং প্রিয় ছাত্রছাত্রী দেখো, আমি কিন্তু এখানে 4টি প্রশ্নের উত্তরই করে দিয়েছি। আমি কেন করেছি? কারণ তোমাদের মধ্যে অনেক ছাত্র আছে যারা পরীক্ষায় অনেক সময় 2-1টা বাড়তি উত্তর লিখে আসে। এক্ষেত্রে অনেকের প্রশ্ন, স্যার আমি যে একটা বাড়তি প্রশ্ন লিখে এসেছি, আমার কি ওটা কেটে দেবে, বা আমার খাতাটা কি কেটে দেবে, বা ওখানে কি 3টে প্রশ্নের উত্তর কেটে দেবে? না, প্রথম কথাই হলো কাটবে না। এক্সামিনার তোমার 3টি প্রশ্নের উত্তর দেখবেন, 3 নম্বর বসাবেন, 4 নম্বরটা উনি বাড়তি বা এক্সট্রা বলে লিখে ছেড়ে দেবেন, ওখানে তুমি নম্বর পাবে না। তোমার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে সময় মেনটেন করা। যদি তুমি 3টি উত্তর সঠিক লিখো তাহলে তোমার আর বাড়তি লেখার দরকার নেই, কিন্তু যদি লিখে ফেলো তাহলে কখনোই সেটা এইভাবে কাটবে না, ঠিক আছে? শুধুমাত্র একটা দাগ দিয়ে দেবে। কিন্তু আমি বলবো তোমার কাটার প্রয়োজন নেই, তোমার কাটাটা জরুরি নয়। কেন জরুরি নয়? এখানে অলিখিত একটা সত্যি কথা বলি, যে আমরা যখন খাতা দেখি তখন দেখি যে কোনো এই 3টি উত্তরের মধ্যে একটা উত্তর ভুল এবং শেষের উত্তরটা ঠিক। তখন দেখা গেল যে প্রথম 3টির নম্বরই দেওয়া আমাদের বাধ্যতামূলক, সেক্ষেত্রে আমরা কিন্তু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, এবং চতুর্থ উত্তরটা যদি সঠিক হয় তাহলে সঠিক উত্তরটা নেই, এবং সেক্ষেত্রে তোমার ফুল মার্কস পাওয়ার একটা চান্স থাকছে। এরপর চলে যাব ব্যাকরণ অংশ। এখানে তোমাদের মোট 8টি প্রশ্নের উত্তর দিতে হয়, প্রশ্ন থাকে 10টা। তো প্রত্যেকটা প্রশ্ন তোমাকে এরকম ফাঁক ফাঁক করে লিখতে হবে। তো ব্যাকরণের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, এটা অনুশীলন সাপেক্ষ, এটা মুখস্থ বিদ্যার দ্বারা হয় না, ব্যাকরণটা মাথায় রাখতে হয়, এবং ব্যাকরণের ক্ষেত্রে বেসিক জিনিসগুলো তোমাকে ভালোভাবে করে যেতে হবে। এবং এক্ষেত্রে তুমি যদি অনুশীলন করতে চাও তাহলে বিভিন্ন বাজারে যে টেস্ট পেপারগুলো আছে
পর্ষদের টেস্ট পেপার এবং বাজার চলতি টেস্ট পেপারগুলো সমাধান করলে বিষয়টা তোমায় ধাতস্থ হবে। তো আমি এখানে কিন্তু গ্রামারে 10টা উত্তর করে দিয়েছি। তো এটা তোমাদের দেখার সুবিধার জন্য করে দিয়েছি। পরীক্ষায় তুমি যদি 8টা করতে পারো 8টাই করবে, বাড়তি করার দরকার নেই। যদি এক একটা বাড়তি হয় সেটা কাটারও দরকার নেই। অধিকন্তু নো দশায় কোনো ক্ষতি নেই। এরপর আমি চলে যাচ্ছি 3-এর দাগের। দেখো আমার পরীক্ষার খাতায় নম্বরের ক্রমগুলো তোমরা দেখো এবং মার্জিনটা দেখো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখার পর এক্সামিনার এইখানে যে মূল নম্বরটা বসাবেন সেটা কিন্তু বসানোর যথেষ্ট জায়গা থাকছে। এবং দেখো পরের পাতা থেকে আমি মার্জিনটা কম করে দিয়েছি, অর্থাৎ খুব বেশি জায়গা বাদ দিইনি, অর্থাৎ খাতার বেশিরভাগ অংশটাই আমি কিন্তু ব্যবহার করতে পারছি। এবার 3 নম্বরের ক্ষেত্রে উত্তরগুলো 60টি শব্দে উত্তর দিতে হবে। সেই 60টি শব্দ কখনো 10টা বেশিও হতে পারে, 5টা কমও হতে পারে, আবার 15-20টা শব্দেও কিন্তু 3 নম্বরের উত্তর হয়ে যেতে পারে। হ্যাঁ, এইখানে যে জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, দেখো 3-এর দাগ মূল দাগ, তারপর 3.1 3.1 এর দাগে কিন্তু দুটো প্রশ্ন থাকে, 3.1.1 এবং 3.1.2। আমি কিন্তু করেছি 3.1.2। এই 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো তোমাকে কিন্তু এখানে উৎস মাস্ট। কোন রচনা থেকে, কোন গল্প থেকে বা কোন কবিতা থেকে উদ্ধৃতিটি নেওয়া হচ্ছে সেই উৎসটা প্রথমে তোমাকে লিখতে হবে। তারপর ছোট ছোট দুটো পয়েন্টে, যদি দুটো অংশ জানতে চাই তাহলে ছোট ছোট দুটো পয়েন্টে তোমাকে কিন্তু উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল 3 নম্বরের উত্তর লেখার ক্ষেত্রে। আবার দেখো 3.2 সেটা আমি মূল ক্রম সেটা বাইরে রেখেছি। 3.2 এর দাগের আমি 3.2.2 উত্তর দিচ্ছি, সেই নম্বরটা কিন্তু আমি ভিতরে লিখেছি। এভাবেই আবার উৎস লিখেছি। হ্যাঁ, প্রশ্নটা ছিল যে তথাকন্যা থাকে সর্বক্ষণ, ঠিক আছে, কন্যাটি কে, তিনি কোথায় সর্বক্ষণ থাকেন। তাহলে আমি প্রথমে উৎস লিখলাম, তারপরে লিখলাম কন্যার পরিচয়, তারপরে লিখলাম তিনি যেখানে থাকেন। ঠিক আছে, এভাবেই আমি মোটামুটি 60টি শব্দে লেখার চেষ্টা করেছি। এই গেল 3-এর দাগের উত্তর। এবং লক্ষ্য করে দেখো খাতার মধ্যে কোথাও কিন্তু কোনো কাটাকুটি নেই। এরপর আসি 5 নম্বরের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। আমি 4-এর দাগ মূল নম্বরের ক্রমটা দেখো বাইরে লিখেছি, তারপর 4-এর দাগের 4.1 আমি এই উত্তরটা করব। তাহলে আমি এই উত্তরটা করব, সেই উত্তরের নম্বর ক্রমটা আমি কিন্তু ভিতরে লিখেছি। এরপর দেখো যে প্রশ্নটা লিখেছি আমি 150 শব্দের ক্ষেত্রে হয়তো 10-12টা শব্দ বেশি হলেও হতে পারে। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে তার থেকে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার একথা মনে হয়েছে, জীবনের কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে সে এই সিদ্ধান্তে পৌঁছেছে। অর্থাৎ এখানে জানতে চাওয়া হচ্ছে যে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে এই সিদ্ধান্ত, অর্থাৎ তপনের সুখের দিনটা কিভাবে দুঃখের দিনে বদলে গেছিল। আমি এটাও বলে রাখছি এবছরের জন্য তোমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা পারলে আমি যে উত্তরটা লিখে দিয়েছি তোমরা একটু কাইন্ডলি উত্তরটা লিখে নিতে পারো, সবচেয়ে ভালো হয়। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আসার 100% চান্স আছে। আচ্ছা, তাহলে আমার 1 পৃষ্ঠার মধ্যেই কিন্তু একটা উত্তর হয়ে গেল। আমি চলে যাচ্ছি কবিতার ক্ষেত্রে 5 নম্বরের 5-এর দাগের। সেখানেও দেখো 5-এর মূল নম্বর ক্রমটা আমি বাইরে লিখেছি। 5-এর দাগের 5.1 5.1 প্রশ্নের উত্তর লিখছি, সেটা ভিতরে লিখেছি এবং উপরে খুব বেশি মার্জিন দিইনি এবং এক পাতার মধ্যেই কিন্তু আমার হয়ে গেছে। যে তারপর যুদ্ধ এলো, আমার দৃঢ় বিশ্বাস এই প্রশ্নটা এবছর মাধ্যমিক পরীক্ষায় থাকবে, যে কারণে আমি এই প্রশ্নপত্রটাকে বেছে নিয়েছি। তো সেক্ষেত্রে যুদ্ধ কেমন ভাবে এসেছিল, যুদ্ধের ফল কি হয়েছিল, সেটা কিন্তু তুমি যদি এরকম ছোট ছোট পয়েন্টে উত্তরটা লিখতে পারো তাহলে আমার মনে হয় তোমার উত্তরটা অত্যন্ত সুন্দর হবে। এবং এখানে দেখো আমি নীল কালিতে উদ্ধৃতি দিয়েছি, এই উদ্ধৃতির প্রয়োগ যদি তুমি করতে পারো তাহলে তুমি ফুল মার্কস পাবে, এখানে কাটার কোনো জায়গা নেই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এই উত্তর লেখার পর তোমার নম্বর কাটে তাহলে তুমি RTI করে দেখে নেবে যে কেন কেটেছে, কি ব্যাপার, এবং সেক্ষেত্রে তুমি চ্যালেঞ্জ করতে পারো। আমি চলে যাচ্ছি 6-এর দাগের। সেখানে দেখো 6-এর দাগে তোমাকে উত্তর দিতে হচ্ছে প্রবন্ধ থেকে। আমি আগেও বলেছি যে কোনটা গল্প, কোনটা কবিতা, কোনটা প্রবন্ধ, এটা তোমাকে সঠিকভাবে মেনশন করতে হবে। এবং এক্ষেত্রে দেখো আমি উৎস লিখেছি যে আলোচ্য উদ্ধৃতিটি শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। অনেকে লিখছে যে আলোচ্য উদ্ধৃতিটি শ্রীপান্থের, কবি শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালি কলম
গল্প থেকে নেওয়া হয়েছে। না, এটা গল্প নয়, এটা প্রবন্ধ। তো সেক্ষেত্রেও আমি দেখো দুটো পয়েন্টে উত্তরটাকে এক পাতার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছি। পরের প্রশ্ন চলে যাচ্ছি 7-এর দাগের, অর্থাৎ নাটক থেকে। তোমাদের এই কথা মনে রাখতে হবে যে নাটকের উত্তর লিখতে হবে তোমাকে 125 শব্দে এবং শব্দ সংখ্যা 125 এবং প্রশ্নের মান 4। সুতরাং চাইলেই তুমি এখানে খুব বড় উত্তর লিখতে পারো না। যেমন সিরাজদৌল্লার চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে একজন 350 শব্দে সিরাজদৌল্লার চরিত্র লিখে 4-এ 4 পেয়েছে, কিন্তু সে 10 নম্বরের রচনা ছেড়ে এসছে। সুতরাং শব্দসীমা যদি তুমি না মানো তাহলে তুমি কখনোই পূর্ণ উত্তর দিতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। ঠিক আছে, যারাই প্রথমের উত্তরগুলো খুব বড় বড় করে লিখেছে, এমসিকিউ এসিকিউ গুলো এবং 3 নম্বরের গুলো, তারা পরবর্তীকালে 5 নম্বরের উত্তরগুলো খুব ছোট ছোট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 3 নম্বরের উত্তরগুলো যত বড় হয়েছে 5 নম্বরের উত্তরগুলো ঠিক তত বড় হয়নি। তাহলে কিভাবে তোমার মূল্যায়ন হবে, কিভাবে তুমি ফুল মার্কস পাবে, এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। আবার দেখো নাম্বার আমি ঠিকঠাক লিখেছি, নাটকের উত্তর 125 শব্দেই লেখা আছে। আচ্ছা, এইবার একটা বিষয়, যে এই উত্তরটা এইটুকু লেখার পর যে সামান্য একটু জায়গা থাকছে, এইখানে কি শুরু করা যাবে? হ্যাঁ, শুরু করা যাবে যদি অনেকটা জায়গা থাকে। আর যদি 2-4 লাইন লেখার মতো জায়গা থাকে তাহলে আমি এই পাতায় শুরু করব না, পরের পাতায় শুরু করব। কিন্তু যেহেতু এখানে একটা প্যারাগ্রাফ লেখার মতো জায়গা আছে, তাই আমি এই পাতাতেই শুরু করেছি। তোমরা চাইলে প্রশ্নের উত্তরগুলো একটু স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো, তোমাদের কাজে লাগবে। আমি সেই প্রশ্নগুলোই দিয়েছি যেগুলো এই বছর আসতে পারে। আচ্ছা, পরের পাতাতে আমার উত্তর শেষ হয়েছে। এখন এইখানে বেশিরভাগ ছাত্র যে ভুলটা করে, যে আমি তো এই পাতায় শুরু করলাম 8-এর দাগের 8.1, কিন্তু উত্তরটা তো এই পাতায় শেষ হলো না। তাহলে পরের পাতায় আমি যখন উত্তরটা লিখব তখনও কি আমি আবার এখানে 8.1 নম্বরটা দেবো? কখনোই না, কখনোই না, কখনোই না। এই ভুলটা আমি করব না। অর্থাৎ একটা প্রশ্নের নম্বর ক্রম একবারই দেব, সেটা যদি 2 পাতাও হয়, 3 পাতাও হয়, একটাই নম্বর থাকবে এবং যেখানে শেষ হবে সেখানেই আমি কিন্তু দাগ দিয়ে দেব। আমি কোণির থেকে আরো পরের প্রশ্নটা 8.3, দেখো সেটা আমি ভিতরে লিখেছি এবং উত্তরটা লিখেছি পরের পাতায়। এখানে শেষ হয়েছে, আমি নাম দাগ দিয়ে দিয়েছি। তারপর 9-এর দাগের বঙ্গানুবাদ। বঙ্গানুবাদের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে একদম ফ্ল্যাট লিখে দিই, কিন্তু লক্ষ্য করে দেখবে বঙ্গানুবাদে 4 নম্বর আছে এবং সেখানে 4টি বাক্য থাকে। অতএব প্রত্যেকটা বাক্য আমি আলাদা আলাদা করে লিখবো, এইভাবে ছোট ছোট স্কোয়ার পয়েন্ট দিয়ে লিখবো, তাহলে কিন্তু আমার 4-এ 4 পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর চলে যাচ্ছে আমি 10-এর দাগের, এবং 10-এর দাগের হয় প্রতিবেদন বা সংলাপ, তুমি যেটা ভালোবাসো। তোমাকে তোমার প্রশিক্ষক মাস্টারমশাই যেটা শিখিয়েছেন, যেটা অভ্যাস করেছেন তুমি করতে পারো, বা তোমার যদি মনে হয় তুমি প্রতিবেদন করবে করতে পারো, তুমি সংলাপও করতে পারো, অসুবিধা নাই, এটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। দেখো, প্রতিবেদন রচনার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, সে বিষয়ে আমার আগে ভিডিও দেওয়া আছে, তোমরা একটু প্লেলিস্ট ঘেঁটে সেটা দেখতে পারো। তো এই প্রতিবেদনটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ, সুতরাং আমি সেটা লিখে দিয়েছি। এবং কিভাবে প্রতিবেদন লিখতে হবে, কোন কোন বিষয়গুলো মেনটেন করতে হবে, সেটাও খুব সুন্দরভাবে দেওয়া আছে। অর্থাৎ প্রথমে একটা আকর্ষণীয় হেডিং চাই, তারপর নিজস্ব সংবাদদাতা, স্থান, কাল, পাত্র এগুলো লিখতে হবে। তারপর 2-3টে প্যারাগ্রাফের মধ্যে প্রবন্ধের বিষয়বস্তু, যদি সমস্যামূলক হয়, কি সমস্যা, কি সমাধান এবং এই বিষয়ে তোমার মতামত কি, এই 3টে বিষয় কিন্তু প্রতিবেদনের মধ্যে দেখা হয়। তাহলে সেই বিষয়গুলো যদি থাকে তাহলে প্রতিবেদন তোমার যদি 100 শব্দেও লেখো তাও তুমি 5-এ 5 পেতে পারো। আমি চেষ্টা করেছি এই প্রবন্ধটাকে 150 শব্দে লেখার। তাহলে শুরুতেই আমি আকর্ষণীয় হেডিং দিয়েছি, রক্তের নেই কোনো জাত, বাড়িয়ে দিন সহযোগিতার হাত। আবার শেষও করেছে একটা উদ্ধৃতি দিয়ে, কি, রক্তদান মহৎ কাজ, এগিয়ে আসুন আপনিও আজ। এইভাবে যদি শুরু এবং শেষটা আমার ভালো হয় তাহলে আমার মনে হয় না প্রতিবেদন আমি নম্বর কম পাবো। এবং সব শেষে আমি চলে যাচ্ছি প্রবন্ধ রচনা। আমি বাংলার উৎসবকে বেছে নিয়েছি, সেই বাংলার উৎসবকে বেছে নিতে গিয়ে আমি প্রথমেই খুব সুন্দর একটা কোটেশন দিয়েছি, গানের লাইন, ধিতাং ধিতাং বলে এই মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোচনায়। এইভাবে সুন্দর করে আমি উৎসবের প্রকারভেদ। প্রবন্ধ 400 শব্দে লিখতে হবে, মাথার দিব্যি দেওয়া নেই, তুমি 300 শব্দেও লিখতে পারো, 250 শব্দেও খুব ভালো প্রবন্ধ লিখতে পারো। সেক্ষেত্রে তোমার
যেটা বিচার করা হবে সেটা হচ্ছে অল্প লিখে তুমি কত সুন্দর তথ্য দিতে পেরেছো, কত সুন্দর ছোট ছোট পয়েন্ট দিতে পেরেছো, এটাই বিচার্য। আর এই বিষয়গুলো যদি তুমি খেয়াল রাখতে পারো তাহলে প্রবন্ধতেও কিন্তু তুমি 9.5 10 নম্বর পেতে পারো। দেখো আমার কিন্তু প্রথম যে খাতা দেওয়া হয়েছে সেই খাতার মধ্যেই আমার পরীক্ষা শেষ হয়েছে, কোনো বাড়তি খাতা লাগেনি। আমি শুনছি এবার খাতা যেখানে শেষ হবে তোমার লেখা সেখানে নাকি তোমাকে সিগনেচার করতে হবে এবং হলে যিনি ইনভিজিলেটর থাকবেন তিনিও সিগনেচার করবেন। তো পরীক্ষার হলে যে নিয়ম কানুনগুলো ফলো করতে হবে সেটা পরীক্ষার হলেই বলে দেবে, সেটা তুমি অবশ্যই মেনে চলবে। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি যেভাবে তোমাদের খাতায় মার্জিন, নাম, রোল নাম্বার এবং উত্তর লেখার কায়দা দেখিয়ে দিলাম, দেখো আমার খাতার মধ্যে কোথাও কিন্তু কোনো কাটাকুটি নেই। এই কাটাকুটি করাটা একটা বিরাট বড় রোগ এবং বদ অভ্যাস। এই কাটাকুটির অভ্যাস তোমাকে ত্যাগ করতে হবে। এভাবে যদি তুমি খাতা সাজাও এবং উত্তরগুলো যদি এভাবেই সঠিক শব্দ সংখ্যা মেনে দিয়ে আসতে পারো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তুমি 90 90, না হলেও 90 এর মধ্যে 89 90 তুমি পাচ্ছ। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল বাংলা বিষয়ের ডেমো। আশা করি ভিডিওটা তোমার খুব ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ভালো থেকো, ধন্যবাদ।